চিন্টু ওরফে রুস্তম, তার কি আগের জন্মের কথা সব মনে পড়ে গেছে? সে কি জানতে পেরেছে যে আগের জন্মে তার মৃত্যুর জন্য কে দায়ী ছিল? জানতে হলে চলুন যাওয়া যাক এই পর্বে। নমস্কার, শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন দিগন্ত বসুর লেখা জাতিস্বরের অন্তিম পর্ব। এদিকে রুস্তম আর ওর বাবা মাকে নিয়ে সোহম ও আরও কয়েকজন তখন চলল সোহমদের বাড়ির দিকে। সন্ধে হয়ে এসেছে, প্রচণ্ড তুষারপাত শুরু হয়েছে, রাস্তার আলোগুলো যেন ম্রিয়মাণ হয়ে গেছে। আমার কিন্তু পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না। প্রতিটা পদক্ষেপ আমায় যেন নারীর সঙ্গে মাটির যোগাযোগ বুঝিয়ে দিচ্ছে। প্রতিটি গাছ, বাড়ি, সব সব আমার চেনা। আমি অতি উৎসাহে এখন আগে আগে চলেছি। দুর্বার গতিতে আমায় যেন কিছু একটা টানছে। সোহমদের বাড়ির রাস্তার মোড়ে একটা নিরিবিলি বাঁক আছে, তার পাশে একটা আপেল গাছ। দেখলাম সেটা এখনও আছে, আর আপেল গাছটার হাত তিনেক পরেই একটা গভীর খাদ নেমে গেছে। এই জায়গাটায় এসে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমার যেন কেমন একটা ভয় ভয় হতে লাগলো। আমি যেন কেমন একটা ছায়া দেখতে পাচ্ছি খাদের দিকে গড়িয়ে পড়ে যাচ্ছে। আমিও হাত পা ছুটতে লাগলাম, যেন কিছু একটা অবলম্বন পেতে চাইছি আমি। সঙ্গে ওরাও কেমন যেন একটা হতভম্ব হয়ে আমাকে দেখছে। সাব্বির এসে আমায় জড়িয়ে ধরল। আমি শুনতে পাচ্ছি ও আমাকে বলছে, বাবুজি, কি হলো? কেন এরকম করছো? তোমার কোনো দরদ হচ্ছে? তখন আমি জ্ঞান ফিরে পেলাম, আর ঠিক তখনই খেয়াল করলাম সোহম আমার পাশে এসে আমার হাতটা জোরে করে ধরে বিড়বিড় করে বলছে, এটা কি করে সম্ভব? এটাই তো সেই জায়গা। না না, কোথাও ভুল হচ্ছে, নিশ্চয়ই কারোর কোনো চাল এটা। আমরা আবার এগিয়ে চললাম। একটা মস্ত উঠোন দেওয়া বাড়িতে এসে থামলাম। দারোয়ান সসম্ভ্রমে গেট খুলে দিল। বাড়িটা যেন দুহাত ছড়ানো একতলা বিশাল জায়গা জুড়ে রয়েছে। পাহাড়ি বাড়ি যেমন হয়, আর তা থেকে একটু আলিশান। বাম দিকে গ্যারেজ, সামনে বিশাল লন, ডান দিকে একটা আস্তাবল, সেখানে প্রায় 10-12টা ঘোড়া। আমি ধীরে ধীরে আস্তাবলের দিকে এগোলাম। ঘোড়াগুলো দেখেই কেমন একটা ভালো লাগায় মন ভরে গেল আমার। মনে পড়ে গেল একটা নাম, লাভলি। আমি নামটা ধরে ডাকতে ডাকতে এগিয়ে গেলাম একটা জায়গায়, যেখানে দুধ সাদা একটা ঘোড়া দাঁড়িয়েছিল। ঘোড়াটা আমায় দেখেই কেমন যেন উত্তেজিত হয়ে উঠল। আমি ওর গলায় ঘাড়ে হাত বুলিয়ে দেওয়াতে ও শান্ত হয়ে গেল। বাড়ির পেছনে মস্ত লন, ঘাসে ভরা, সেখানে ঘোড়াগুলোকে ট্রেনিং দেওয়া হয়। ওখানে শেষ দিকে বেশ কিছুটা কোয়ার্টারের মতো ঘর আছে। সেখানে কাজের লোকেরা, সহিসরা, এরা সব থাকে। আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে ঢুকে আমার মনটা কেমন যেন করে উঠল। সব জায়গাটা কেমন যেন চেনা, ভীষণ রকম চেনা মনে হতে লাগলো আমার। ওই তো ড্রয়িং রুমটা, ওই বসবার কাঠের কারুকার্য করা সোফা সেট, ডিভান, ফায়ারপ্লেস, সব সব একই রকম আছে, কিচ্ছু বদলায়নি। শুধু জাজিমটা চিনতে পারলাম না। আগুন জ্বলছিল ফায়ারপ্লেসে, ঘরটা বেশ আরাম লাগছিল। আমার তখন কোনো দিকে হুঁশ নেই। আমি বিভোর হয়ে আমার নিজের বাড়ি যেন দেখেই চলেছি। মনে হচ্ছে এই তো কদিনের জন্য বাইরে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। এমন সময় ঘরে প্রবেশ করলেন দুই বৃদ্ধ আর বৃদ্ধা। দুজনকেই দেখে মনে হচ্ছে বয়ের শরীরে সেই থাবা বসাতে পারলেও বাইরের আভিজাত্যের মোড়কে নিজেদের মুড়ে রেখে এখনও একটা ব্যক্তিত্ব ধরে রেখেছেন তারা। তবে দুজনের মুখেই একটা বিষণ্ণতার ছাপ পড়েছে। আমি দুজনের দিকে চেয়ে দেখেই আমার মনের ভেতরটা একটা তোলপাড় শুরু হয়ে গেল। মনের পর্দায় নানান ছবি যেন ভেসে উঠতে লাগলো। কয়েক সেকেন্ডে আমি একটা বাচ্চা ছেলেকে মা বাবার কোলে বসে খেলা করা,
মায়ের আদরে, বাবার শাসনের নানান ছবি, ঘোড়ার পিঠে বসে খেতে খেতে মায়ের আদর, পড়ে গিয়ে চোট পাওয়া, জ্বরে বিছানায় পড়ে থাকা ভাইয়ের সাথে খেলা করা, দুষ্টুমি করা, এমন কত কি ভেসে উঠল আমার চোখের সামনে। ইতিমধ্যে ওনারা রুস্তমের সব কথা বিভিন্ন জনের কাছে শুনেছেন, আর এখন রুস্তম রূপী ঝিন্টুকে দেখে ওনাদের আবেগ উতলে উঠল অনেক গুণ। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম। প্রণাম মাতাজি, প্রণাম পিতাজি। এই ঘরে কিছু পেন্টিং আছে, সেগুলো দেখে আমি গড় গড় করে বলে গেলাম কোথায় কখন ওগুলো এঁকেছিলাম আমি। মা বাবা সেগুলো বাঁধিয়ে দিয়েছিল। যেই আসে তারাই খুব প্রশংসা করে। তারপরেই ওদের দিকে চোখ পড়তে আমি বললাম, এ কি চেহারা হয়েছে তোমাদের? ভাইয়া, বাবা আর মাকে এমন দেখতে লাগছে কেন? কি হয়েছে ওদের? সোহম বলে উঠল, ওটা কিছু নয়, বয়স হয়েছে ওনাদের। তাছাড়া তুমি অনেক দিন পর ওদের দেখছো তো, তাই এরকম মনে হচ্ছে। ইতিমধ্যে গজপতিবাবু ধপাস করে বসে পড়লেন সোফায়, আর মনে মনে বিড়বিড় করে বলতে লাগলেন, হা ঈশ্বর, এ কি তোমার লীলা! আমার রুস্তম কিন্তু অন্য চেহারা। দেখো গীতা, দেখো কে এসেছে। মায়ের মমতা দিয়ে চিনে নাও গীতা। মায়ের খুন তার সন্তানকে ঠিক চিনে নিতে পারবে। এর মধ্যে মা ছেলেকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে চলেছে আর বলছেন, বেটা আমার, তুই কোথায় চলে গেছিলি? ভগবানের এ কি লীলা, তোকে অন্য রূপে আবার ফেরত দিয়ে দিল। ঘরের মধ্যে তখন একটা গুমোট ভাব চলছে। না আমার আসল বাবা মা, না বাকিরা, কেউ কোনো কথা বলতে পারছে না। সোহম এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরেই বলে, মা, তোমার ভালোবাসাকে একটু লাগাম দাও। এখনো তেমন কোনো প্রমাণ পাইনি আমরা যে ওই আমাদের রুস্তম। তোমরা উতলা হয়েও না এত, আগে ওর কাছ থেকে আমরা আরও প্রমাণ পাই। তাছাড়া ওর বাবা মা এখানে আছেন, ওনাদের কথাও শুনবো, তাই জন্যই তো ওদের এখানে ডেকেছি। তোমরা একটু শান্ত হয়ে বসো আগে। আঙ্কেল, আন্টি, আপনারাও বসুন। মেহমান নওয়াজার একটু সুযোগ তো দিন আমাদেরকে। এই বলে একটা কাজের লোককে ইশারা করলো সোহম। সেই কাজের লোকটা চলে গেল। তারপর একজনকে বলল মা বাবার জন্য একটা ঘর রেডি করতে। বিজুকে বলল তেওয়ারিজিকে ডেকে আনতে। এত যে কথাবার্তা, বিশ্বাস অবিশ্বাস, আশা নিরাশার দোলা চলেছে এ বাড়িতে, আমাকে কিন্তু সেসব কিছু কোনোভাবেই প্রভাবিত করতে পারছে না। আমি নিজের মনেই ভেতরে লুকিয়ে থাকা ছবিগুলোকে চোখের সামনে এনে মিলিয়ে দেখতে থাকলাম। আমি প্রত্যেকটা আসবাব জিনিসপত্রের সঙ্গে নিজেকেই দেখতে পাচ্ছি। বলতে গেলে আমার চোখে যেন কোনো সিনেমার সিন একের পর এক উদ্ভাসিত হয়ে চলেছে। সোহম আমার পাশে কখন এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। হুঁশ ফিরল ওর কথায়। ভাইয়া, তোমার ঘর কোথায় ছিল তোমার মনে আছে? আমি বললাম, কেন থাকবে না, ওই তো সামনের দরজাটা দিয়ে বেরিয়ে বাম দিকের শেষ ঘরটা। চল একবার ঘরে যাই। আমি আগে আগে চললাম, আমার পেছনে আরও কয়েকজন। আমি এগিয়ে গিয়ে দুটো ঘর ছেড়ে একটা ঘরের সামনে দাঁড়ালাম। এসে দরজাটা ভেজানো ছিল, ধাক্কা দিতেই খুলে গেল। বেশ বড় একটা ঘরে প্রবেশ করলাম। ঘরে বিজলি বাতি জ্বলছে, একটা বড় পালঙ্ক, পাশে একটা টেবিল। টেবিলের ওপরে একটা বড় ফটো ফ্রেমে একটা সুন্দর দেখতে মৃদু হাসি মাখানো মিষ্টি ছেলের মুখ, সঙ্গে একটা সাদা ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল। তাছাড়া নানান বইপত্তর, আকার একটা ইজেল, রঙের সারি সারি বোতল, একটা ছোট্ট স্ট্যান্ডের মধ্যে নানান রঙের সাইজের তুলি। আমি বললাম, মুন্না। সোহমের ডাকনাম যা, এই প্রথমবার ওকে অবাক করে আমি ডাকলাম, মুন্না, তোর মনে আছে সেই হনুমান মন্দিরে আমরা দুজনে একবার ঘোড়ার রেস খেলতে গেছিলাম? আমি জিতেছিলাম, আর ওখানেই এই ছবিটা তোলা। আর ওই যে তাকের ওপরে মডেলটা, ওটা আমার আর্ট এক্সিবিশনের সেকেন্ড প্রাইজ।
এছাড়াও নানান রকম উপহার যা আমি জিতেছিলাম, কখনো ঘোড়ার রেসে, কখনো অঙ্কন প্রতিযোগিতায়, বা স্কুল কলেজে সব সযত্নে সাজানো আছে। তারপরেই সামনে একটা ছোট্ট সুন্দর দেখতে বাহারি বাক্স দেখতে পেয়ে আমি ওটা হাতে তুলে নিয়ে খুললাম। কত রকম টুকিটাকি জিনিস আছে ওর মধ্যে। তার মধ্যে এটা ওটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা ছোট্ট লেডিস রুমাল আমার হাতে আসলো। আমি রুমালটা নিয়ে দেখতে লাগলাম। তাতে ইংরেজিতে আর লেখা। সঙ্গে সঙ্গে চোখের সামনে ফুটে উঠল একটা দৃশ্য। আমি আর রুষা, আর ওর বন্ধুটা, কি যেন নামটা, হ্যাঁ মনে পড়েছে, দীপু। আমি ওদের আমার এই ঘরটার একটা তাক থেকে পেরে নানান সাইজের আর্ট পেপারে আমার আঁকা ছবিগুলো দেখাচ্ছি। রুষা খুব খুশি আর সম্ভ্রমে ভালো লাগার মিশ্রণে অবাক হয়ে ছবিগুলো দেখছিল আর উচ্ছ্বাস প্রকাশ করছিল। আমার আঁকা প্রকৃতির ছবি দেখে মুগ্ধ হয়ে চেয়েছিল রুষা। দীপুর মধ্যে কিন্তু কোনো অভিব্যক্তি প্রকাশ নেই, কেমন একটা তাচ্ছিল্যের ভাব। আমার সব থেকে ভালো ছবিটা যখন দেখাচ্ছি, ঠিক তখনই টেবিলে রাখা একটা লাল রঙের বোতল যেন দীপুর হাত লেগে ছবিটার ওপর উল্টে গেল। কিন্তু আমি জানি ওটা ইচ্ছে করে করা হলো, কারণ রঙের শিশি আমি সবসময় বন্ধ করেই রাখি। আমার খুব মন খারাপ হয়ে গেল। দীপু অনেকবার ক্ষমা চাইল। রুষা দীপুকে খুব কিছু কথা শোনালো। আমি বাধা দিয়ে বললাম, যাকে যা হবার হয়ে গেছে, আমি আবার না হয় খেটে খুঁটে আবার এঁকে নেব। এই বলে টেবিলটা পরিষ্কার করতে গিয়ে কিছু একটা লেগে আমার আঙ্গুলটা অনেকটা কেটে গেল। অঝরে রক্ত বয়ে চলেছে। রুষা কিছু না ভেবেই আমার আঙ্গুলটা চেপে ধরল। তারপর দীপুকে বলল ডেটলের শিশিটা দিতে। ইতিমধ্যে ওর হাত দিয়ে রক্ত গড়িয়ে ওর জামায় পড়েছে, কিন্তু সেদিকে ওর খেয়ালই নেই। ওষুধ লাগিয়ে দিয়ে ওর রুমালটা দিয়ে আঙুলটা চেপে বেঁধে দিল। ওর এই সহমর্মিতার রূপ দেখে বাঙালি নারীদের ওপরে আমার সম্ভ্রম বেড়ে গেল। আমি যখন ওর জামাটার রক্তটা দেখালাম, তখন ও পাত্তাই দিল না। তারপর বাধা হয়ে গেলে তাড়াতাড়ি জল দিয়ে সেটা ধুয়ে নিল। এতক্ষণে দীপু সব দেখছিল, আর ওর মুখ দেখেই বুঝতে পারছিলাম পুরো ব্যাপারটা ওর ভালো লাগছিল না। মুখে খুব বিরক্তির ভাব, চোখে একটা হিংস্রতা। উল্টো দিকে মেয়েটা খুব লজ্জিত, বারবার আফসোস করছিল পেন্টিংটা নষ্ট হয়ে গেল বলে। আমি বাস্তবে ফিরে আসতেই একটা অদ্ভুত ব্যাপার হলো। এতক্ষণ খেয়াল করিনি, দরজার দিকে চাইতেই দেখলাম একটা মুখ নিমেষে সরে গেল। কে ছিল? মনে হচ্ছে মুখটা কি আমার বান্ধবী পায়েলের? আমি আবার বাস্তবে ফিরে এলাম। রুমালটা আমার হাতে ধরা। সোহম ভাইয়া বলল, ভাইয়া বাক্সটা কিসের মনে আছে? সোহমের গলায় কৌতুক ছিল। আমি বলে উঠলাম, হ্যাঁ, এতে আমরা যেসব ট্যুরিস্টদের কাছ থেকে ভালোবেসে ওরা কিছু টোকেন দিত, সেই সবই রাখা থাকতো। এই তো, এই ব্রোচটা জার্মান মেয়েটা দিয়েছিল, টাইপিনটা সেই ইংরেজ ছেলেটা, মিষ্টি দেখতে দিয়েছিল এটা। তারপরে এই পেনটা সেই গুজরাটি ছেলেটা। সঙ্গে সঙ্গে সোহম বলে উঠল, ব্যাস ব্যাস ভাইয়া, আর কিচ্ছু বলতে হবে না। ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, মুখে হাসি। তাড়াতাড়ি করে বাবুজির ঘরে গিয়ে সবিস্তারে বাবা আর মাকে সব খুলে বলল। একটা আনন্দের শুরুর ছোঁয়া ছড়িয়ে গেল ওদের সবার মধ্যে, আমার এখনকার বাবা মায়ের মধ্যেও। অন্যদিকে হোটেল স্নোভিউ। রুষার কিছুতেই ঘুম আসছে না। আজ মনটা খুব অশান্ত হয়ে আছে, এতটাই অশান্ত যে দীপুকে সঙ্গ দিতে পারছে না। অবশ্য দীপুও এর জন্য দায়ী, সেও আজ বড় আনমনা। তাই দুই মানবী আজ যেন দুই মেরুর লোক। মন চলে যাচ্ছে অতীতে। রুষা সেইবার বাবা ও মায়ের সাথে বাবার দুই বন্ধু তাদের পরিবার নিয়ে সিমলা ঘুরতে এসেছিল। ওর সমবয়সী না হলেও ওর থেকে 4 মাসের ছোট দীপুর সঙ্গে সেই পরিচয়। তারপর সিমলায় সেবার বরফপাতের ফলে এবং অনেক জায়গায় পাহাড় ধসে যাওয়ার জন্য
তাদের সেবার সিমলা থেকে ফিরে যেতে হয়েছিল দিন 8 আটকে থাকার পর। রুস্তমের সঙ্গে সেই প্রথম দিনের পরিচয়ের পর তার কিশোরী মনে দোলা লেগেছিল। ছেলেটি যেমন দেখতে তেমনি শিক্ষিত আর তেমনি মার্জিত স্বভাব তার। ওদের বাড়ি গিয়েও দেখল কি অতিথিপরায়ণ লোক ওরা। এত বড় লোক অথচ মাটির মানুষ ওর পরিবারের লোকেরা। রুস্তমকে এতটাই ভালো লেগেছিল, নিজের অজান্তেই তার মনের কোণে একটা মৃদু বাতাস প্রেমের পরশ নিয়ে বইতে শুরু করেছিল। পরিণতির কথা মনেও আসেনি। বন্ধন ছাড়া একটা ভালো লাগা তাকে ক্রমশ আস্তে আস্তে ছেয়ে ধরেছিল। তাই তো যেদিন রুস্তমের আঙ্গুল কেটে গেল, রুষা দুবার ভাবেনি তার রুমালটা দিয়ে আঙ্গুলটা জড়িয়ে দিতে। রুস্তমের হাতটা তাকে ছুঁয়ে যাচ্ছিল যখন সে রুমাল দিয়ে তার কাটা আঙ্গুলটা বেঁধে দিচ্ছিল। সম্ভ্রম দেখেছিল রুষা ওর চোখে, আর তাতেই ভালো লাগাটা আরও কয়েক গুণ বেড়ে গেছিল। দীপুর অবস্থা সেই সময় দেখে হাসি পাচ্ছিল। বেচারা রেগে কাই হয়ে যাচ্ছিল। একটা ঈর্ষা তার চোখে ফুটে উঠছিল। কতবার যে দেরি হয়ে যাচ্ছে বলে তাগাদা দিচ্ছিল তার ঠিক নেই। সেদিন তারপরেও ওরা দুজন অনেক গল্প করেছিল। দীপু মাঝে সাঝে একটু আধটু কথা ছাড়া চুপ করেই থাকত। সে যেন শ্রোতা, কিন্তু আনমনা। বাড়ি ফেরার পথে দীপুর রাগটা স্পষ্ট হলো। সে বলে উঠল, তোমার এই আদিক্ষেতাটা জাস্ট সহ্য করা যাচ্ছিল না। দুদিনের পরিচয়, অথচ এমন ভাব দেখাচ্ছিলে যেন কত দিনের পরিচয়। আর তাছাড়া রুস্তম আর্টস নিয়ে পড়াশোনা করেছে, যেন শান্তিনিকেতনের ছাত্র এমন ভাব দেখাচ্ছে। এমন আঁকা আমাদের আনকোড়া আর্টিস্টরা ও সব এঁকে দিতে পারবে। তুমি তো মনে হচ্ছিল যেন যামিনী রায়ের আঁকা দেখছ। অবশ্য তুমি কী বা বোঝো এসবের? কাল থেকে আমরা আর মেলের দিকে আসবো না। ছেলেটা বড় গায়ে পড়া, কি বিপদে ফেলে দেবে তার কোনো ঠিক নেই। রুষা বলে উঠল, বাবা, বাবুর মনে খুব হিংসে হয়েছে দেখছি। বলি, খারাপ কই ও? আর সবাইকে সব কিছু জানতে হয় না। চোখ থাকলে, মন থাকলে ভালো কিছুকে এমনিই চিনে নেওয়া যায়। আমি ওর আঁকার কথা বললাম। আর কালকে তো এদিকে আসতেই হবে। রুস্তম আমাকে হর্স রাইডিং শেখাবে বলেছে। যখন আটকেই পড়লাম তখন না হয় একটু রাইডিংটা শিখেই নি। জীবনে কোনো কিছুই শেখা বৃথা যায় না। এইভাবে 4 দিন কেটে গেল, দুবেলা করে রুস্তমের সান্নিধ্যে। রুষার বাবা মা খুব স্বাধীন চেতার মানুষ ছিলেন। মেয়ের ওপরে অগাধ বিশ্বাস ছিল তাদের, তাই সব রকম স্বাধীনতা তারা তাকে দিয়ে রেখেছিলেন। ওনাদের বিশ্বাস ছিল যে তাদের মেয়ে কখনোই খারাপ পথে যেতে পারে না। তাই রুস্তমের সাথে মেলামেশাটাও ওরা ধরেই নিলেন ঘোড়ায় চড়া শেখার জন্য। আর আখেরে সেটা ভালোই তো। হোটেলে বসে না থেকে কিছু শেখা ভালো। ঘোড়ায় চড়ার প্রথম দিনটার কথা ভাবলেও রুষার আজও মনে পড়ে সেই দিনটার কথা। রুস্তম যেন সারা অঙ্গ তার ছুঁয়ে যাচ্ছে। রুস্তমের নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে অনবরত। কিন্তু এবারেও সে খেয়াল করল অনিচ্ছাকৃতভাবে রুস্তম কিছুই করেনি। যেটা হচ্ছিল, ঘোড়ায় চড়া শিখতে গেলে প্রয়োজন সেটাই হচ্ছিল। কোনো রকম কামের গন্ধ ছিল না তাতে। দীপুকেও আরও একজন শেখাচ্ছে, কিন্তু তার সেদিকে মন নেই। সে তখন রুষার দিকে ধ্যান জমিয়ে বসে আছে। রাগে গা হাত পা তার রিডি করছে, ভুল ভাল করছে। শেখা তখন তার মাথায় উঠেছে। দুবার ঘোড়ার পিঠ থেকে পড়েও গেল। নরম ঘাস জন্য তেমন একটা লাগলো না, কিন্তু সে তার সহ্যের শেষ সীমায় পৌঁছে গেল। আগুনে ঘি পড়ল যখন দীপু দ্বিতীয়বার পড়ে গেল। রুষার হাসিটা তার মাথায় খুন চড়িয়ে দিল। যদিও রুষা সেটা জানতে পারল না। তার কাছে এটা ছিল ছেলে মানুষই, এছাড়া আর কিছুই না। ওদিকে পণ্ডিতজি আসতেই আমি তাকে নমস্তে বললাম। উনি বললেন, বেটা, তোমায় আমি বললাম আমার বাড়িতে আসতে, তুমি তো একেবারে এখানেই চলে এসেছো সটান। সোহম আনুপর্বিক ঘটনাগুলো ওনাকে বলতে লাগলেন। উনি কেমন যেন উদাসীন হয়ে গেলেন। ঠিক সেই সময় একটি সুন্দরী মেয়ে ঘরে এলো।
তার পেছনে পেছনে একটা কাজের লোক একটা ট্রেতে কফি, বিস্কুট আর কিছু ভাজাভুজি নিয়ে টেবিলের ওপরে রাখলো। তেওয়ারিজি মানে পূজারিজি দেখলাম খুব আগ্রহ ভরে আমার মুখের দিকে চেয়ে আছেন, যেন আমার মুখ দেখে কিছু পড়তে চাইছেন। আমার এখনকার বাবা মা দেখলাম অনেকটাই ধাতস্থ হয়ে গেছেন, আর সোহমের বাবা মার সাথে ভালো ভাব সাবও হয়ে গেছে তাদের। এখন যেন ওনারা অনেকটা রিল্যাক্সড। আমি ভাবছিলাম ব্যাপারটা কি, কিন্তু এইসব চিন্তা ছাপিয়ে আমার মন তখন তোলপাড় করছে ওই সুন্দরীকে দেখে। মেয়েটি বেশ স্বাস্থ্যবতী, দুধে আলতা গায়ের রং, চোখটা একটু টানা, চুলটাও লম্বা, খুব সুন্দর করে সেজেছে। সে একটা মেরুন ঘেঁষা সোনালি কাজ করা ঘাগরা পরেছে, ওপরে একটা সাদা সোয়েটার। এক লহমায় আমার সামনে একটা ছবি ভেসে উঠল, আর আমার মনে পড়ে গেল যে আমি যখন ঘরে ছিলাম সোহমের সঙ্গে, তখন চকিতে উকি মারা মুখটা তাহলে এই মেয়েটারই। সেই আমায় লুকিয়ে লুকিয়ে দেখছিল, চোখে পড়তেই পালিয়ে গেল। তখন হঠাৎ পণ্ডিতজি বলে উঠলেন, কি এত ভাবছো বেটা? হুঁশ ফিরে পেলাম পণ্ডিতজির কথায়। বলে উঠলাম, না না, কিছু না। কতদিন পর গৌরীকে দেখলাম, প্রথমে ওর নামটাই মনে আসছিল না আমার। তেওয়ারিজি এক চোখ জল নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এরপর আর কোনো অবিশ্বাসের প্রশ্নই আসে না। এটা আমাদেরই রুস্তম পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে আমাদের কাছে। না হলে ও আমার বিটিয়াকে চিনল কি করে? গৌরী ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওর মুখটা দেখেই মনে হচ্ছে একটা ভালো লাগা আবার কষ্ট দুটোই যেন মিশ্রিত প্রতিক্রিয়া চলছে ওর মনের মধ্যে। তেওয়ারিজি এবং ঘরের আর বাকিরা সবাই তখন বাবার কাছে শুনছে কবে থেকে আমার এরকম হয়েছে এবং কি করে, কেন আমরা এখানে এলাম। ওদিকে হোটেল স্নোভিউতে দীপুর মনটা প্রচণ্ড উৎকণ্ঠায় বিক্ষিপ্ত হয়ে উঠেছে। ও কিছুই বুঝতে পারছে না, এটা কি করে সম্ভব এত বছর পর। ওর মনটা বারবার চলে যাচ্ছে অতীতে। সেবার সিমলাতে আসার সময় ট্রেনেই রুষাকে দেখে ওর ভালো লেগে গেছিল। ওর মিষ্টি স্বভাব, প্রাণবন্ত ব্যবহার আর চট করে মানুষকে আপন করে নেওয়ার গুণগুলো দীপুকে আকৃষ্ট করছিল। ওর চোখ দুটো যেন কথা বলে। খুব তাড়াতাড়ি ওরা একে অপরকে পছন্দ করে ফেলেছিল। দীপুর দাদার সাথে দীপুর খুব ভাব, তাই অকপটে সব কথা দাদাকে বলেছিল। তাই সিমলা গিয়েও ওরা যখন আটকে পড়েছিল, দীপুর দাদা অন্যদেরকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতো, যাতে ভাই আরও বেশি করে রুষার সঙ্গ পায়। কিন্তু বাদ সাধল ওই রুস্তম, আর রুষাকেও বলিহারি। কেন যে ওই ঘোড়াওয়ালা, হ্যাঁ ঘোড়াওয়ালাই তো, তাছাড়া আবার কি? ওই ঘোড়াওয়ালার প্রেমে পড়ল কে জানে। দীপুর তখন তো কিছুই সহ্য হতো না রুস্তমের। তাদের রেস্টুরেন্টের ব্যবসা, জলের ব্যবসা, মাস গেলে কত টাকার কারবার। আর রুস্তমের কি আছে? ছি, পাহাড়ের একটা কঠিন বাস্তব। ট্যুরিস্ট এলে রমরমা, না হলেই ব্যাস। যদিও মনে হলো ওদের ক্ষেত খামার বা অন্য ব্যবসা আছে, তা হোক না, সব থেকে বড় কথা ওরা বাঙালি তো নয়। রুস্তমের ওই আঁকাটা ওরা যখন দুজনে তন্ময় হয়ে দেখছে, তখন দীপু চুপ করে একটা রঙের বোতল দুহাত পেছনে আড়াল করে নিয়ে ছিপিটা খুলে রেখে দিয়েছিল। তারপর ওদের নজর এড়িয়ে টেবিলের ওপরে ওটা রেখে অ্যাক্সিডেন্টের অছিলায় উল্টে দিয়েছিল। কিন্তু বিধি বাম হলে যা হয়, রুস্তমের আঙুলটা গেল কেটে, আর রুষা তাই নিয়ে যা করলো ভাবা যায় না। আদিক্ষেতা, রুমাল জড়িয়ে দিচ্ছে, জাস্ট নেওয়া যায় না। আর রুস্তম বেশ গুটি গুটি মুখ করে ওর সেবা নিচ্ছিল। দীপুর মনে হচ্ছিল ওইখানে ওকে দু ঘা দিয়ে দেয়। তারপর ওই ঘোড়ায় চড়া শেখানো আর রুস্তমের পেছনে বসে একে অন্যের সান্নিধ্যতে দেখে দীপুর মাথায় আগুন জ্বলছিল। সেই দিন দীপুর প্রথম মনে এসেছিল, এই ছেলেটার একটা হেস্তনেস্ত করতেই হবে। দীপু অনেক কিছু ভাবল। পরের দিন সে বাহানা বানালো শরীরটা ভালো লাগছে না বলে। ওরা দুজনে একসঙ্গে বেরোলো।
কিন্তু দীপু বসে রইল মেলে, আর রুষা গেল রুস্তমের বাড়ি। রুষা চলে যেতেই দীপু উঠে পড়ল। সে পুরো জায়গাটার একটা নির্জন জায়গা আবিষ্কার করতে লাগলো। বেশ খানিকটা পর দীপু দেখল রুস্তমের বাড়ির আগেই একটা মোড় আছে, আর সেখানে একটা আপেল গাছ, আর তার 2 পা পরেই একটা অতলান্ত খাদ। মনের মধ্যে অনেক ভাবনা নিয়ে সে ফিরে এলো, যেখানে বসেছিল সেখানেই গিয়ে বসলো। মাথার মধ্যে অনেক কিছু কিলবিল করছে। সে বসে ভাবতে লাগলো যতক্ষণ না রুষা ফিরে আসে। অন্যদিকে সোহমদের বাড়িতে সবাই মিলে তখন নানান প্রশ্ন শুরু করেছে। আমার উত্তর দিতে কোনো অসুবিধা হচ্ছে না। কোন স্কুলে পড়তাম, কোন কলেজে পড়তাম, ছোটবেলার বেশ কিছু ঘটনা, বিশেষ কিছু স্মৃতি ইত্যাদি ইত্যাদি। আমার জবাব শুনে সবাই তাজ্জব হয়ে গেল। কারোর মুখে আর কথা সরছে না। তাদের সবার চোখে শুধু অবাক হওয়ার দৃষ্টি, আর বেশ কিছু জনের চোখ ভিজে উঠেছে। সোহম এতক্ষণে আমায় ভাইয়া বলছিল। এই প্রথম তার মুখে বড় ভাইয়া কথাটা শোনা গেল। ও বলে উঠল, আচ্ছা বড় ভাইয়া, তোমার কি মনে আছে তোমার কি হয়েছিল? মানে মানে আমি ঠিক আমি ঠিক কি যে বলবো। সোহমের গলায় একটা দ্বিধার সুর, যেন কোনো অপ্রিয় কথা সে মুখে নিতে পারছে না। আমি বললাম, মুন্না, তুই আমার সাথে এমন মানে করে কথা বলছিস কেন? আমরা দুজনে ভাই হলেও বন্ধুর মতো ছিলাম, আর কত কথাই তো আমরা বেঝিঝক একে অপরকে বলতাম। তুই যেটা বলছিস স্পষ্ট করে বল না আমাকে। এই কথায় সোহম একটু ধাতস্থ হলো, নিজের মনে কথাগুলো গুছিয়ে নিল। তারপর সে বলল, আমরা তোকে খাদের নিচে মৃত অবস্থায় পেয়েছিলাম, বাড়ির আগের যে খাদটা আছে সেইখানে। কিন্তু তোর তো ওখানে যাবার কথা নয়। তাছাড়া তুই জানিস আপেল গাছটার পরেই একটা গভীর খাদ আছে। অতএব তুই পা পিছলে তো ওখানে পড়তে পারিস না। তবে কি করে এমন হলো? কথাগুলো বলার সাথে সাথেই ওর গলা আবেগে কাঁপছিল। বুঝতে পারলাম কথাগুলো বলতে ওর কষ্ট হচ্ছে। বিজু, রোহিত, বীরেন্দর এরাও তখন ঘরে ছিল। ওরা আমার ছোটবেলার বন্ধু। ওরা সকলেই বলল, হ্যাঁ, তুই তো আমাদের সঙ্গে গল্প করছিলি বিকেলে। সেদিন প্রচুর ঠান্ডা আর কুয়াশা ছিল। 1 হাত দূরে কিছু দেখা যাচ্ছিল না। আগের দিন খুব বরফ পড়েছিল। তারপরে সেদিনও আবার বরফ পড়া শুরু হয়েছিল। কোনো ট্যুরিস্ট সেরকম আসবে না বলে ঘোড়াগুলো আস্তাবলেই ছিল। তুই ওই ট্যুরিস্ট মেয়েটা, কি যেন নাম? হ্যাঁ, রুষা আসবে বলে উঠে পড়লি। আমরা বললাম, যা ওয়েদার, কেউ আসবে না। তুই তাই ভেবে বসতে যাচ্ছিলি। কিন্তু ওই পাওয়ারজির বাচ্চাটা ঋষি এসে বলল, এক বাবুজি তোকে ডাকছে। তুই চলে গেলি, ব্যাস শেষবারের মতন। আমি সব কথা শুনছিলাম, কিন্তু আমার ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছিল, যেন কেউ ঘা দিয়ে আমার মাথার একটা বন্ধ দরজা খুলতে চাইছে। কিন্তু ঘায়ের পর ঘা দিয়েও সেটা খোলা যাচ্ছে না। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আবছা একটা মুখ ভাসছে মনের পর্দায়, কিন্তু সেটা স্পষ্ট নয়। ছেলে না মেয়ে কিছুই বোঝা যাচ্ছে না। যত মনে জোর দিচ্ছি ততই মাথার রগ দুটো যেন দপদপ করতে লাগলো। সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার এখনকার মা কিন্তু বুঝতে পেরেছে আমার কিছু কষ্ট হচ্ছে, তাই সে বলে উঠল, আচ্ছা, ও তো সেই তখন থেকে অনেক কথা বলে চলেছে। এবারে আপনারা চিন্টুকে একটু রেস্ট দিন। আমার ছেলেটার মুখ দেখে বুঝতে পারছেন না ওর খুব কষ্ট হচ্ছে। মায়ের কথায় সবাই যেন একটা ঘোর থেকে বেরিয়ে এলো। তেওয়ারিজি, সোহমের বাবা মা সমেত সবাই খুব লজ্জিত হলো। একই সঙ্গে সবাই বলে উঠল, বিলকুল ঠিক, আমরা একবারও এটা চিন্তা করিনি। যাই হোক, আজ রাত হয়েছে, সবাই বিশ্রাম নিক। কালকে আমরা বিকেলে না হয় আবার এসে কথা বলবো। ইতিমধ্যে আমাদের মালপত্তর সব নিয়ে আসা হয়ে গেছে। সোহমের বাবা নিজে টেলিফোন করে
কালীবাড়ির ট্রাস্টিকে জানিয়ে দিয়েছেন যে আমরা ওনাদের মেহমান, তাই আমরা ওনার বাড়িতেই থাকব। ওনার যথেষ্ট এই এলাকায় প্রতিপত্তি, তাই কেউ আর কিছুই বলেনি। সোজা ওনার লোকেদের হাতে সব কিছু গুছিয়ে সেখান থেকে পাঠিয়ে দিয়েছেন। সবাই আস্তে আস্তে বিদায় নিল। তেওয়ারেজি ও ওনার কন্যা বিদায় নিতে এলো। আমি নমস্তে বলতেই আমাকে জড়িয়ে ধরে অনেক আশীর্বাদ করল। আর একটা কথা বললেন যেটা আমার মনকে নাড়িয়ে দিল। উনি বললেন, আমি যদি মায়ের সত্যি সেবক হই, তাহলে মা তোমাকে কলকাতায় জন্ম দিয়ে এখানে টেনে এনেছেন বিচার করবার জন্য। আমি মাকে তুমি চলে যাওয়ার পর খুব করে বলেছিলাম, আমার এই মেয়ে গৌরীর মুখ চেয়ে আমার বুকটা ফেটে যেত, ওর দিকে তাকাতে সাহস করতে পারতাম না আমি। যা হবার তা তো হয়ে গেছে, জানি কিছুই ফিরবে না, আর বয়স তার হিসাবে এগিয়ে পিছিয়ে গেছে এখন। তখন এই মৃত্যুকে আমরা কেউ মেনে নিতে পারিনি। প্রচুর ছানবিন হয়েছিল, কিন্তু কোনো কিচ্ছু প্রমাণ হয়নি। তখন তখন আমি মাকে বলেছিলাম, তুমি যদি সত্যি থাকো তাহলে এর জবাব তুমি দেবে মা। মনে হচ্ছে মা মুখ তুলে চেয়েছেন, চল বেটিয়া গৌরী, যা হবার হয়েছে, এবার আগে দেখা যাক কি হয়, মায়ের কি ইচ্ছা। গৌরী করুণ নয়নে আমার দিকে একবার তাকিয়ে তারপর নিজের বাবাকে অনুসরণ করল। ওর চোখে তখনও এক অব্যক্ত বেদনা। আমাদের একটা সুসজ্জিত ঘরে নিয়ে আসা হলো। ওনাদের আতিথেয়তার কোনো তুলনাই হয় না। ঘরটা বেশ গরম, ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। আমাদের বিশ্রাম নিতে বলে ওরা চলে গেলেন। আমার মাথা যন্ত্রণা বেড়ে গেছে খুব। আমি বিছানায় শুয়ে চোখ বুজলাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, বাবা ঘরে পায়চারি করছিলেন। কিছু একটা চিন্তা করছিলেন উনি। ওদিকে সোহম তখন অন্য কিছু চিন্তা করছে। তার মনে তখন একটা ছেলে মেয়ের মুখ ভাসছে, যারা আজ বিকেলে সে যখন বিজুর দোকানে গেল তখন এক ঝলক তাদের দেখেছিল। তখন সে অন্যদিকে মন দিয়েছিল বলে খেয়াল করেনি, কিন্তু এখন হঠাৎ মনে হচ্ছে বহুদিন আগে ওই মুখ দুটো সে দেখেছে, কিন্তু কোথায় কিছুতেই মনে করতে পারছে না। মাথায় আজ অনেক রকম চিন্তা জট পাকিয়ে আছে। একটু চিন্তা করতে হবে। ঠিক সেই সময় সাবির ফোন করলো সোহমকে। ওদের মধ্যে কিছু কথা হলো। সোহম বলে চলেছে, আচ্ছা ওই দুইজন? হ্যাঁ ঠিক, আমি ওটাই মনে করতে পারছিলাম না। ও আচ্ছা, স্নোভিউ হোটেল? হ্যাঁ ঠিক আছে। সোহমের মুখ এখন উদ্ভাসিত, উৎফুল্ল। সে বেশ কিছু ফোন করলো। মোটামুটি বক্তব্য একটাই, কাল সকালে সিমলা শহর যেন জেনে যায় রুস্তমের পুনর্জন্ম হয়েছে। এবারে ওর মৃত্যুর কারণ সবটা জানা যাবে। রাত্রির এখন 10টা। আমার মাথার যন্ত্রণাটা অনেকটা প্রশমিত, কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ মনে পড়ল সিমলা আষাঢ় স্তক আমার রোজের দিনলিপিটা লেখা হয়নি। এই একটা অভ্যাস আমার ছোটবেলা থেকেই ছিল। আমি তাড়াতাড়ি উঠে ব্যাগ থেকে ডায়েরিটা বার করলাম। যেদিন শেষ লিখেছিলাম সেদিনের পর থেকে, মানে সিমলা পৌঁছানোর পর থেকে যা যা কিছু ঘটেছে তা আমি লিখতে লাগলাম। মা বাবা এখন গভীর ঘুমে নিদ্রিত। কয়েকদিন যা যাচ্ছে মন আর শরীরের ওপর দিয়ে, তাতে আরামদায়ক এই ঘর আর বিছানায় ঘুম আসাটা অস্বাভাবিক নয়। আমি একের পর এক পাতা লিখে যেতে থাকলাম। তন্ময় হয়ে লিখছিলাম। হুঁশ ফিরল বাইরের ভোরের আলোর হাতছানিতে। দেখলাম ঘড়িতে সকাল 7:30 বাজে। গতকাল অবধি লেখা শেষ হয়েছে। গায়ে গরম জামা কাপড় পরে আমি বেরিয়ে যাবার উদ্দেশ্যে হাঁটা লাগালাম। তখনও রাস্তার লোকজন তেমন নেই। বাঁকের মুখে সেই খাদ আর আপেল গাছটা আমায় খুব আকর্ষণ করছিল। আমি পায়ে পায়ে গাছটার কাছে পৌঁছে গেলাম। 2-4 কদম এগোনোর পরেই ওই খাদটা। আমি একটু ঝুঁকে দেখতে লাগলাম। ভয়ে বুকটা আমার কেঁপে উঠল। একটু আরও ঝুঁকে দেখলাম। অনন্ত কুয়াশা নিচে, কিচ্ছু দেখা যাচ্ছে না। মাথাটা কেমন যেন ঘুরে গেল। প্রাণ ভয়ে তাড়াতাড়ি ওখান থেকে সরে এলাম।
এই ভয়ানক ঠান্ডায় আমি কুলকুল করে ঘামতে লাগলাম। অন্যদিকে স্নোভিউ হোটেলে দীপু সারা রাত্রে ঘুম ভালো হয়নি। ছটফট করেছে সারা রাত্রি। প্রচণ্ড টেনশন মাথায় চেপে বসেছে। তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তার। সকাল তখন পুরোপুরি হয়নি। ঘড়ি দেখলো সবে 6টা বাজে। রুষা বিছানায় নেই দেখে বাথরুমের জলের আওয়াজে বুঝল সেও তাড়াতাড়ি উঠে পড়েছে। দীপু নিচে গিয়ে বেশ কিছু লোক আর তাদের নিজেদের মধ্যে একটা আলোচনা শুনতে পেল। কাছে গিয়ে জানলো বিষয়বস্তু হলো এই শহরে রুস্তম আবার ফিরে এসেছে। সে নাকি কে তাকে খুন করেছে তার নাম বলেছে। দীপুর পায়ের তলার মাটি সরে যেতে লাগলো। কপালে বিন্দু বিন্দু ঘাম তার মুখের ফ্যাকাশে ভাবের কারণ, যেটা ব্যাখ্যা করে দিচ্ছে স্পষ্ট। চারিদিক রাস্তা বন্ধ। এখান থেকে পালিয়ে যাবার রাস্তাও যেন বন্ধ করে দিয়েছে কেউ। সে যেন খাঁচায় বন্দি কোনো জন্তু, যার লোহার শলাকাগুলো ক্রমশ তাকে বিঁধতে এগিয়ে আসছে। বরফ যেমন রাস্তা আটকে দিয়েছে, তেমনি তারও যাবার রাস্তা আজ রুদ্ধ। একজন মানুষ কিন্তু গোপনে তার উপর নজর রেখে দিয়েছে। সে এই হোটেলেই কাজ করে, জীবন সিংহ। আগের দিন ফোনে মুন্না এই নির্দেশই তাকে দিয়ে রেখেছে। দীপু সবার নজর এড়িয়ে আস্তে আস্তে হোটেলের গেটটা খুলে বেরিয়ে এলো রাস্তায়। জীবন দীপুকে বাইরে যেতে দেখে কারোরকে ফোন করে কিছু কথা বলল। বেশিরভাগটাই হ্যাঁ আর হুঁতে উত্তর করে ফোনটা পকেটে রেখে দিল। তখনও তার দৃষ্টি দীপুর চলে যাওয়ার উপর। তারপরে জীবন তার মাংকি ক্যাপটা দিয়ে ভালো করে মুখটা ঢেকে নিল। এখন শুধু তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। চেয়ারের ওপরে থাকা জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিল। তারপরে দীপুর পেছন পেছন চলল। রুষা টয়লেট থেকে ঘুরে এসে কয়েকবার দীপুকে ডাকল। সারা শব্দ না পেয়ে তার নজর গেল ওয়ার্ড্রপের দিকে। খুলে দেখল দীপুর বাইরে বেরোনোর জামা কাপড়, জ্যাকেট, জুতো কিছুই নেই। রুষার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে গেল তৎক্ষণাৎ। সেও তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে নেমে এলো। দুবার ফোন করলো দীপুকে, কিন্তু ফোনটা কেউ ধরল না। হোটেলের চারপাশটা একবার ঘুরে দেখে নিল। কোথাও দীপুকে দেখতে পেল না রুষা। কিছুক্ষণ দাঁড়িয়ে এসে চিন্তা করে নিল কিছু একটা। তারপর ওর মনে হলো তাকে কেউ যেন জোর করে গেটের বাইরে যেতে বলছে। তার মন তাকে বলছে দীপু বাইরেই গেছে। অমোঘ একটা টানে রুষা বাইরে বেরিয়ে হাঁটা শুরু করলো দীপুর চলে যাওয়ার রাস্তা ধরে। পথের ধারে কিছু মানুষ আগুন পোহাচ্ছিল। ঠান্ডায় একটু আগুনের ওম নেওয়ার জন্য রুষাও দাঁড়ালো সেখানে। কিন্তু ওই জটলার মধ্যে কথাগুলো শুনে ও আনমনা হয়ে গেল। ওরা সবাই কি বলছে? রুস্তমের পুনর্জন্ম হয়েছে? ও নাকি বলেছে যে কে ওকে আগের জন্মে খুন করেছে। নিজের কানকে ও যেন বিশ্বাস করতে পারছে না। এ কি সত্যজিৎ রায়ের গল্পের মতন? মুকুল? ধ্যার, এমন আবার বাস্তবে হয় নাকি? কে খুন করবে ওকে? কেনই বা করবে? তবে হ্যাঁ, ব্যাপারটা মানে মৃত্যুটা হয়েছিল সেবার ওদের ফিরে যাবার 2 দিন আগে। খুব আলোড়ন পড়ে গেছিল সিমলায়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদও করেছিল। তবে ট্যুরিস্ট বলে জোরজার কিছু করেনি, শুধু রুটিন জিজ্ঞাসাবাদ করেছিল। রুষা সামনে কুয়াশা ঢাকা রাস্তা দিয়ে আবার হাঁটা শুরু করলো। তার মনটাও এখন যে কুয়াশায় ঢেকে আছে, তার কিছুটা বাষ্প হয়ে অজান্তে তার চোখ ভিজিয়ে দিচ্ছে। অন্যদিকে দীপু এগিয়ে চলে এসেছে তার অভীষ্ট লক্ষ্যে। তার মন বলছে আজ সব কিছুর সমাধান হবেই হবে। অবশেষে সে এসে পৌঁছালো আপেল গাছটার কাছে। একটা অস্পষ্ট ছায়া তার চোখের সামনে। বুকের ভিতরে হাতুড়ি পেটানোর শব্দ। আহ, কি বিরক্তিকর! মনে হচ্ছে এই আওয়াজ যেন সবার কাছে পৌঁছে যাচ্ছে। সবাই সজাগ হয়ে যাবে। দীপুর চোখের সামনে ভেসে উঠল সেই প্রথমবারের সিমলার কথা। রুস্তম এসে দেখল দীপু দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করল, বাবুজি, কি ব্যাপার, ম্যাডাম কোথায়? দীপুর মাথায় রক্ত ছলকে উঠল ম্যাডাম কথাটা শুনে। তবুও সে হেসে বলল, আসলে রুষা তোমাদের বাড়িতে বসে আছে। ও আমায় বলল কিছু কথা বলতে চায় ও তোমার সাথে। ও একটু পরেই আপেল গাছটার কাছে আসছে, তাই তোমায় ডাকতে পাঠালো আমায়।
রুস্তম বলে উঠল, সে কি, এই ঠান্ডায় ম্যাডাম ওইখানে দাঁড়িয়ে আছে? ওখানে তো প্রচুর হাওয়া। চলুন বাবুজি, তাড়াতাড়ি দেখি। শুনশান রাস্তায় দুজনে হেঁটে চলেছে। কুয়াশায় ঢাকা চারিদিক, কারোর বোঝার উপায় নেই কে যাচ্ছে। দীপু মনে মনে ঠাকুরকে ডাকছে, আজ মা সত্যি তার সহায় না হলে এমন আবহাওয়া, রুস্তমকে একা পাওয়া, এ সব কিছু একসাথে কি করে হয়? গতদিন থেকেই দীপুর মাথায় হিংসার আগুন ধিক ধিক করে জ্বলছে। রুষা সারাক্ষণ খালি রুস্তমকে নিয়ে বকবক করে যাচ্ছিল। রুস্তমের সব কিছুই তার ভালো লেগেছে, অথচ দীপু রুষাকে দেখেই মনে মনে প্ল্যান করে নিয়েছিল, এমন সুন্দরী, গুণবতী, সব থেকে বড় কথা হলো বড়লোক বাবার একমাত্র মেয়ে। অতএব এই মেয়েকে তার জীবনে চাই চাই। হ্যাঁ, বয়সে সে কয়েক মাসের ছোট, তার এমন কি, ব্যবসাদারের ছেলে, তাই সেই সময় থেকেই মাথায় গেঁথে গিয়েছিল এই কথা। এবং পরবর্তীকালে রুষার সাথে জমিয়ে প্রেম করে সে মোটামুটি তার প্ল্যানকে পরিণতি দিয়েছিল। দীপু যখন রুস্তমকে নিয়ে আপেল গাছটার কাছে পৌঁছলো, তখন দেখলো আশেপাশে কেউ নেই। সে ইচ্ছে করেই রুষাকে বার কয়েক ডাকল, কিন্তু কোথাও কোনো আওয়াজ নেই। দীপু বলে উঠল, কি ব্যাপার হলো বলো তো? রুষা তো এখানে দাঁড়ানোর কথা ছিল, তাহলে কি আপেল কুড়াতে সামনে চলে গেল নাকি? রুস্তম ভয়ে বলে উঠল, সে কি, সামনে যে বিশাল খাদ! ওই কুয়াশায় বোঝা মুশকিল কোথা থেকে শুরু হয় খাদটা। চলুন চলুন, তাড়াতাড়ি গিয়ে দেখি কি হলো। আপনি আমার পেছনে পেছনে সাবধানে আসবেন বাবুজি, আমার চেনা জায়গা, আমার অসুবিধা হবে না। হে ভগবান, ম্যাডামের যেন কিচ্ছু না হয়। হে কালীমাতা, এমন মিষ্টি মেয়েটার যেন কিচ্ছু না হয়। তোমাকে আমি এত মানি, এত ভক্তি করি, তুমি আমার ম্যাডামের কিচ্ছু হতে দিও না মা। দীপুর মুখে ওই ক্রূর হাসিটা রুস্তম দেখতেই পেল না। সে তখন এক রাশ উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে রুষা ম্যাডাম বলে ডাকতে ডাকতে এগিয়ে চলেছে। দীপু ঠিক তার পেছনে। খাদের কিনারায় এসে রুস্তম থমকে গেল। সে বলে উঠল, বাবুজি, এখানে তো কেউ নেই, চলুন একবার বাড়ি গিয়ে দেখি। দীপু মনে মনে প্রমাদ গুনল, হাতের সামনে থেকে এমন সুযোগ ছাড়া ঠিক হবে না। তাৎক্ষণিক সে চিন্তা করে এগিয়ে গেল একটু রুস্তমের আগে। দীপু ভয় জড়ানো কণ্ঠে বলে উঠল, রুস্তম, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে রুষার লাল জামাটার মতো কিছু দেখা যাচ্ছে যেন। হে ভগবান, তাহলে কি? রুস্তম ঝুঁকে দেখতে লাগল। তার ভয়ে বেদনায় মন একদম কোনো দিকে আর নয়, শুধু ওই খাদে খুঁজে বেড়াচ্ছে লাল রঙের কিছু দেখা যাচ্ছে কিনা। সে নজর করলেই দেখতে পেত দুটো হাত পেছন থেকে তার দিকে এগিয়ে আসছে। তারপর একটা সজোরে ধাক্কা, তারপর একটা আতঙ্ক মেশানো চিৎকার, আর তারপর নিস্তব্ধ হয়ে গেল চারিদিক। দীপু মাথাটা ভালো করে ঢেকে তাড়াতাড়ি করে ফিরতি পথ ধরল। ওর বুকটা তখন হাঁপড় টানছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। আফসোস আনন্দ মিলে মিশে ও যেন একটা কলের পুতুল হয়ে গেছে। মেলের কাছে পৌঁছে ওর একটু ভয় কাটল, কেউ কোথাও নেই। তাড়াতাড়ি করে হোটেলে পৌঁছে শরীরটা খারাপ লাগছে বলে শুয়ে পড়ল। পরের দিন সারা সিমলা জুড়ে তোলপাড় শুরু হয়ে গেল। শহরের সব থেকে নামি লোকের ছেলে খাদে পা পিছলে পড়ে মারা গেছে, বডি তুলে আনা হচ্ছে, পুলিশ আকুস্থল ঘিরে রেখেছে। রুষা প্রচণ্ড ভেঙে পড়েছিল। ওর বাবাকে নিয়ে রুস্তমের বাড়িতেও গেছিল, খুব কেঁদেছে ও। বেশ কয়েক মাস মন মরা হয়েও ছিল ও। দীপুর মনটা আনন্দে নেচে উঠল। অজানা ঈশ্বরকে সে ধন্যবাদ জানালো। অযাচিত সুযোগ যে ভগবান এবারেও তাকে এনে দেবে, এতটা সে ভাবতে পারেনি। ঈশ্বর কি একজন মানুষকে বারে বারে এমন সাহায্য করে থাকেন? কে জানে। তবে দীপু যেন একটু বেশি করুণা পেয়েছে। তার অভীষ্ট সুন্দরীকে সে বিয়ে করতে পেরেছে। রুষা ঘুণাক্ষরেও জানতে পারেনি যে দীপু তার পথের কাঁটাকে কিভাবে সাফ করে দিয়েছে। ছেলে মানুষই হিংসা, কিন্তু তার বহিঃপ্রকাশ হয়েছে অপরাধ দিয়ে, এবং সে অপরাধ একটা তরতাজা যুবকের মৃত্যু দিয়ে। সব থেকে বড় কথা, নিখুঁত হত্যার ছক দিয়ে। আমাদের সকলের মনেই একজন করে অপরাধী বাস করে। কেউ সাহসের অভাবে তা করে উঠতে পারে না,
আর কেউ হয়তো মন থাকলেও অন্য কোনো কারণে করে উঠতে পারে না। দীপুর সামনে থেকে আস্তে আস্তে কুয়াশা কেটে যাচ্ছে, আর একটা আবছা অবয়ব ভেসে উঠেছে, ভেসে উঠছে। ক্রমশ সেটা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। ওর মনটা আনন্দে লাফিয়ে উঠল। আরে চিন্টু, ওরফে রুস্তমই তো। দীপুর কপালে ভাঁজ পড়ল। আরে ও এখানে কি করছে? এরমভাবে এই ভোরবেলা কুয়াশার মধ্যে খাদের কিনারায়? তবে কি ও কোনো মিসিং লিঙ্ক জানতে, যেটা এই জন্মে খুঁজে পেতে এসেছে? তাহলে তো দীপুর পক্ষে বাঁচা খুব মুশকিল হয়ে যাবে। রুস্তম ওরফে চিন্টু হঠাৎ করে কুয়াশা ভেদ করে একটা ছেলেকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে সে মুখ তুলে তাকালো। তার মনে একটা কেমন দোলা লাগলো। কোথাও যেন দেখেছে এই ছেলেটাকে সে। অবচেতন মনে সেই যে ছায়াটা বারে বারে ডুব দিচ্ছিল আর জেগে উঠছিল, সেটা যেন আস্তে আস্তে কেমন স্পষ্ট হয়ে যাচ্ছে। আর স্পষ্ট হতে হতে হঠাৎ করে তার মনে পড়ল, আরে এই তো সেই মুখটা, সেই মুখ, যে মুখ সে শেষবারের মতো আগের জন্মে দেখেছিল। চিন্টুর ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল। সে মনে মনে একটু ভয় পাচ্ছিল, আবার কিছু একটা হবে এরকম যেন একটা কেউ মনে মনে বলে দিচ্ছিল। সে নিজের মনে মনে নিজেকে প্রস্তুত করে নিল। দীপু আস্তে আস্তে এগিয়ে এলো। তার মুখটা এখন রাগে, ঘৃণায়, উৎকণ্ঠায় এক ভয়ানক চেহারা নিয়েছে। সে এসেই জিজ্ঞাসা করল, এই তুই কে রে? আবার জাতিস্বর, ঢং হচ্ছে। বল তুই আসল সত্যি, তুই কে? কি উদ্দেশ্যে এখানে এসেছিস? কেন এসব গল্প ফেঁদেছিস তুই? চিন্টুর মনের মধ্যে যে ছবিটা এতদিন অস্পষ্ট ছিল, সেটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। তার চোখের সামনে তার আগের জন্মের হত্যাকারী। সে চিনতে পেরেছে তাকে। আজকে তার প্রতিশোধ নেওয়ার পালা। এবার দেখা যাক। তবু নিশ্চিন্ত হওয়ার জন্য একবার ডাকল, রুস্তম। চিন্টু ওরফে রুস্তম চমকে উঠল। দীপুর দিকে তাকালো। তার চোখটা ভয়ে উত্তেজনায় ছোট হয়ে গেল। হালকা কুয়াশার আস্তরণে রুস্তম চিনে নিতে চেষ্টা করল। তখনই তার মনে পড়ে গেল, এই তো সেই মুখ, সেই হত্যাকারী। দীপু চকিতে একবার চারিদিক দেখে নিল, আর কেউ আছে কিনা আশেপাশে। নিশ্চিন্ত হয়ে সে বলল, আর কতদিন, আর কতবার জন্ম নিবি? যতবার জন্ম নিবি আমি তোকে ঠিক এইভাবেই শেষ করব। আমার রুষাকে কেউ নিতে পারবে না আমার কাছ থেকে, কোনো দিনও না। দেখ, ভগবানও আমার সহায়, সেজন্য আজকেও তুই একা, কোথাও কিচ্ছু নেই। সেই দিনেও এইরকমই কুয়াশা ঢাকা দিন ছিল, এবারেও তো সেই একই রকম। আজকে আবার তোকে আমি জাহান্নামে পাঠাবো। দীপু রাগে, ঘৃণায়, প্রতিহিংসায় এতটাই নিমগ্ন ছিল যে সে জানতেও পারল না তিনটে ছায়ামূর্তি ক্রমশ অগ্রসর হচ্ছে তার দিকে। দীপু রাগে অন্ধ হয়ে এগিয়ে যেতে লাগলো, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। তার তখন একটাই লক্ষ্য, ধাক্কা মারবে আর রুস্তম ওরফে চিন্টু গিয়ে পড়বে আবার খাদের অতলে। রুস্তমের কাছাকাছি গিয়ে দীপু জোরে একখানা ধাক্কা দেবে, ঠিক সেই মুহূর্তে একটা নারী কণ্ঠ চেঁচিয়ে উঠল, না! আর ঠিক সেই সময় আর একটা পুরুষ কণ্ঠ বলে উঠল, এই কি হচ্ছে? দীপু ঘাবড়ে গেল। আর ঠিক সেই সময় সে লক্ষ্যভ্রষ্ট হলো। লক্ষ্যভ্রষ্ট হয়ে খাদের কিনারার দিকে এগিয়ে গেল। আর তার গতি তখন একটা মানুষকে ধাক্কা মারার যে গতি হয়, সেই গতি ছিল। চিন্টু ওরফে রুস্তম সেও হঠাৎ চমকে উঠল ওই আওয়াজগুলোতে। আর দীপুকে দেখে সে একপাশে সরে গেল। দীপু টাল সামলাতে না পেরে তার সামনের অতল খাদে পড়ে যেতে যেতে শুধু শুনতে পেল রুষার ভয় মিশ্রিত গলাটা। আতঙ্কে রুষা চেঁচিয়ে উঠছে, দীপু! ওদিকে চিন্টু সরে যেতে গিয়ে একটা পাথরে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। একটা পাথর মাথায় ঠুকে যাওয়ার জন্য কপাল কেটে রক্ত বেরিয়ে এলো। সে জ্ঞান হারাবার আগে শুধু দেখল কয়েকটা মুখ তার সামনে উপর হয়ে উৎকণ্ঠা নিয়ে ঝুঁকে আছে। দীপু খাদে পড়ে গেল, আর রুস্তম ওরফে চিন্টু সে অজ্ঞান হয়ে পড়ে গেল।
ইতিমধ্যে যারা রুস্তমের ওপর নজর রেখেছিল তারা সকলে, আমি এবং পার্বতী, এরা সবাই আমরা পৌঁছে গেছিলাম ওই জায়গাটায়। সকলে ব্যস্ত হয়ে পড়ল চিন্টু ওরফে রুস্তমকে নিয়ে। আমি শুধু একা দীপুর শোক করতে লাগলাম। আমার চোখের সামনে যেটা হয়ে গেছে আজকে আমার চোখ খুলে দিল। আমি বুঝতে পেরেছিলাম বেশ কিছু বছর আগে যেটা মৃত্যু বলে চালানো হয়েছিল সেটা আসলে খুন, আর সেই খুন করেছে আমার স্বামী দীপু। ঘেন্নায়, লজ্জায়, নিজের ওপর অভিমান সব মিলিয়ে আমার তখন পাগলের মতো অবস্থা। সেই সময় হঠাৎ করে একজন আমার পিঠে হাত রাখল এবং বলল, মা, তুমি কেন দুঃখ করছো? মুখ তুলে দেখি ঠাকুরমশাই এবং গজপতিবাবু। এর পরের ইতিহাস খুব সংক্ষিপ্ত। ওনারা সকলে মিলে আমাদের, মানে আমাকে এবং রুস্তমকে ওরফে দীপুকে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন। ওখানে আমাদের সেবা শুশ্রূষা করা হলো, অনেক সান্ত্বনা দেওয়া হলো এবং যত রকমভাবে ওনারা পারেন সাহায্য করেছিলেন। পুলিশ এসেছিল, পুলিশকে দিয়ে দীপুর দেহটা উদ্ধার করা হয়েছিল। সেটাকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল দীপুর বাড়িতে। আর সেই সব করেছিল গজপতিবাবু নিজে এবং তার পরিবার দাঁড়িয়ে থেকে। এবং এই কেসটা পুরো সাজানো হয়েছিল অ্যাক্সিডেন্ট হিসেবে। আবারও একবার রুস্তম ওরফে চিন্টুর যখন জ্ঞান ফিরে এলো, তারপরে আশ্চর্যজনকভাবে দেখা গেল তার আর কিছুই মনে নেই। সে তার নিজের বাবা মা ছাড়া গজপতিবাবু বা তার দাদা, মা, পার্বতী, এদের কাউকে চিনতে পারছে না। সে মনেও করতে পারছে না যে কেন সেই আপেল গাছের কাছে গিয়েছিল। সন্তানের শোকে আরও একবার পাথর হয়ে গেছিল রুস্তমের মা। শুধু ওনার মুখের দিকে তাকিয়ে ঠিক করা হলো প্রত্যেক বছরে 3 মাস করে চিন্টু সিমলায় এসে থাকবে এবং পরবর্তীকালে গজপতিবাবু তার বেশ কিছু সম্পত্তি এবং জমি তাকে দিয়ে তার বাবা মা সমেত সিমলায় ওনাদের স্থায়ী বাসস্থান করে দেবেন। আমি দীপুর পরলৌকিক কাজের পর ওদের বাড়ি ছেড়ে নিজের একটা ফ্ল্যাটে চলে এসেছিলাম এবং আমি ওখানেই থাকি। আমার সঙ্গে এখন চিন্টুদের ভালো পরিচয় এবং যাওয়া আসা থেকে শুরু করে একদম নিজের মতো হয়ে গেছে ওরা। তার সঙ্গে সঙ্গে গজপতিবাবুরাও আমার আত্মীয় হয়ে গেছেন। সিমলায় আমি মাঝে মাঝেই যাই, বলতে দ্বিধা নেই এখন আর। আমি রুস্তমকে ভালোবেসেছিলাম সত্যি, আর চিন্টুকেও ভালোবাসি, তবে সে ভালোবাসা আমার নিজের ভাইয়ের মতো মনে করে। দুটো ভালোবাসার মধ্যে অনেক ফারাক, কিন্তু কোথাও একটা রুস্তম দ্বিতীয়বার এসে গাঁটছড়া বেঁধে দিয়ে গেছে, যা আজও অটুট, অক্ষয়। আমার বাবা মা আমায় পূর্ণ সমর্থন করেছেন আমার ডিসিশন নিতে। আপনাদের আরও একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। সমাপ্ত। এই গল্পটিতে আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটি দাবিয়ে দেবেন। ধন্যবাদ। দেখা হবে পরের গল্পে।